এসো গল্প পড়ি এখন স্পটিফাইতে। আমাদের সমস্ত গল্পের অ্যাড ফ্রি স্ট্রিমিং শোনার জন্য এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এসো গল্প পড়িকে ফলো করতে ভুলবেন না। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের প্লট তৈরির জন্য লেখক কিছু বীভৎস দৃশ্যের অবতারণা করেছেন। লেখক বা এসো গল্প পড়ি কোনোভাবেই কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না। বাংলার বুকে এমন অনেক গ্রাম আছে যেখানে সূর্য ডুবে গেলে মানুষ শুধু দরজা জানালাই বন্ধ করে না, আগুল দেয় নিজের মনেও। সরলা নদীর ধারে তেমনই এক বিস্তৃত গ্রাম কুরুলগাছি। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় অমাবস্যার রাতে সেখান থেকে ভেসে আসে এক অলৌকিক অশরীরীর কান্না। আর যে সেই কান্নার উৎস খুঁজতে যায় সে আর কখনো ফেরে না। কিন্তু সত্যিই কি সেই বাড়িতে কোনো শাকচুন্নি বসবাস করে, নাকি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে মানুষের মধ্যে? আজকের গল্প এক তরুণী বিধবা, দুই ভাইয়ের অন্ধ আকাঙ্ক্ষা আর এমন এক অভিশাপের যা আপনাকে নিয়ে যাবে এক গা ছমছমে পরিবেশে। শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের নিবেদন শ্রী সৌমেন পাত্রর কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, শিউলি। আজকের গল্প পাঠ আবহ নির্মাণ এবং একটি চরিত্রে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে প্রভাকর, বর্ণিশা, সৌরিন, শুভদীপ্ত, পার্থ ও সঞ্জীবন। শব্দ সংযোজন শঙ্কু। কভার ডিজাইনে ইনসেন আর্ট। শুনছেন এসো গল্প পড়ির আজকের নিবেদন শিউলি। আষাঢ় মাসের এই এক জ্বালা। একবার যদি আকাশ ভাঙা বৃষ্টি নামে তবে দিন রাতের তফাৎ মুছে যায়। চারিদিকের মাঠ ঘাট আলপথ সব ডুবে একাকার। বাংলার বুকে একটা প্রান্তিক গ্রাম কুরুলগাছি। সরলা নদীর পাড়ের এই গ্রামটা একটা বিচ্ছিন্ন দ্বীপ, যেন জলের তোড়ে ভেসে যাওয়া কোনো শ্যাওলা ধরা ভেলা। নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে একটা পুরনো পোড়ো জমিদার বাড়ি। তার ভগ্ন দেওয়ালগুলোর চুন সরকি খসে পড়েছে, আর সেই কঙ্কালের মতো দেওয়ালগুলোকে পেঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছে কয়েকটা আদিম কদম গাছ। গ্রামের লোকজন বলে ও বাড়ি মানুষের নয়, ও বাড়িতে নাকি এখন শাকচুন্নির বাস। অমাবস্যার রাতে ওই জমিদার বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে, আর যে সেই দিকে তাকায় সে আর ফেরে না। এই কুরুলগাছি গ্রামেরই এক টেরে বাঁশঝাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা ভাঙা খড়ের চালের নিচে বাস তিনটে মানুষের, দুই পুরুষ আর এক বিধবা নারীর ছোট সংসার। বিছানায় শুয়ে ছটফট করছিল ভৈরব। চটের চাদরটা ভিজে একসা, তাতেই কোনো মতে শুয়ে আছে সে এক প্রকার বাধ্য হয়েই। ঘরের কোণে একটা মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে, আর সেই আলোয় মাটির দেওয়ালে ভৈরবের নিজেরই ছায়াটা ঠিক যেন পিশাচের মতো দেখাচ্ছে। দমকা হাওয়া এলেই প্রদীপের শিখার তালে তালে সেই ছায়াটাও কেঁপে কেঁপে উঠছে। ভৈরবের সারা শরীরে ক্লান্তি, কিন্তু চোখে ঘুম নেই। এমনিতেই সে একটু পাগলাটে স্বভাবের, গ্রামের লোকজন জানে সেটা। এদিক ওদিক ঘুরে বেড়ায় ভবঘুরের মতো। মাঝে মধ্যেই সারা দিন নদীর ধারে বসে বিড়বিড় করে বকতে থাকে। তবে তার বড়দা মারা যাওয়ার পর অনেকটা স্বাভাবিক সে হয়েছিল। সংসারের হালও ধরেছিল ছোট ভাইয়ের সঙ্গে। কিন্তু বিধি বাম। দিন সাতেক আগে
জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা বিশাল অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়েছিল তার ডান পায়ের ওপরে। হাঁটু থেকে নিচের হাড়টা ভেঙে দুটুকরো হয়ে গেছে। গ্রামের কবিরাজ মশাই লতা পাতা বেঁধে একটা জোড়া দিয়েছে বটে, কিন্তু যন্ত্রণা একটুও কমেনি। তবে সেই শারীরিক যন্ত্রণার চেয়েও তীব্র আর একটা বিষ ভৈরবের মাথাটা চিবিয়ে খাচ্ছে রাত দিন। সেই বিষের নাম হিংসা। চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ, শুধু বৃষ্টির এক টানা শব্দ। ভৈরব তক্তপোষের ওপর শুয়ে শুয়ে গুনছিল, 1, 2, 3। প্রতিটা সেকেন্ড যেন ওর কাছে এক একটা বছর। ওর চোখের সামনে ভেসে উঠছিল শিউলির মুখটা। শিউলি সম্পর্কে তার বৌদি হয়। বর্দা অকালে চলে যাওয়ার পর তার বউটাকে তাড়িয়ে দিতে পারেনি ওরা দুই ভাই। তবে আসল কারণটা অবশ্য অন্য। যেটুকু যা জমি জমা সম্পত্তি ছিল বেশিরভাগটাই বর্দার নামে, আর সেটা পেয়েছে শিউলি। তাই তাকে অগ্রাহ্য করার সাহস ওদের কারোরই ছিল না। শিউলি পাশের গাঁয়ের এক দরিদ্র কবিরাজের মেয়ে। হতদরিদ্র পরিবারে দুবেলা দুমুঠো খাবার জোটানোই ছিল বড় বালাই। তার শরীরটা বেশ অপুষ্ট, কিন্তু ওই অনাদরে বেড়ে ওঠা শরীরটার মধ্যে কি যে অদ্ভুত মোহ আছে কে জানে। এই অসহ্য যন্ত্রণার মধ্যে কেন জানি না বারবার মনের মধ্যে একটা চিন্তাই ভৈরবের ঘুরে ফিরে আসছে। ভৈরব মনে মনে ভাবছিল, গদাধরটা কি একটু বেশি বাড়াবাড়ি করছে না আজকাল? গদাধর তার ছোট ভাই, একই রক্ত দুজনের শরীরে, কিন্তু ইদানিং দুজনের মধ্যে যেন সাপ আর নেউলের সম্পর্ক। গদাধর স্বাস্থ্যবান, পেশিবহুল, আর ভৈরব এখন খোঁড়া। এই খোঁড়া হওয়ার সুযোগ নিয়েই কি গদাধর শিউলিকে কাছে পাওয়ার চেষ্টা করছে? শিউলি কেন গদাধরের সঙ্গে ফিসফিস করে কথা বলে? ঠিক তখনই পেছনের বাঁশঝাড়ের দিকের দরজার পাল্লাটা দরাম করে খুলে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকল গদাধর। গদাধরের সারা গা বেয়ে জল ঝরছে, খালি গা, পরনে একটা ময়লা হাঁটু ঝুল কোঁচকানো ধুতি, মেহনতি শরীরের চওড়া কাঁধ, পেশিবহুল বুক আর পেটের খাঁজে শ্রাবণের বৃষ্টির জলের ফোঁটাগুলো প্রদীপের আলোতে চকমক করছে। ছুটকি রে, ও ছুটকি, কোথা গেলিলা? দেখ দেখ, আজ নদীতে জাল ফেলি কি জিনিস টানি তুলেছি। চোখ ঠিক রে যাবি তোর। দেখে তোর একখান শীতল মাছ, রূপোর পাতের মতো চকচক করছে। এই দেখ দেখ দেখ, জমিদার বাড়ির ভাঙা ঘাটে ছিপ ফেলছিল মাছ, তাতে কেল্লা পথে। ভেতরের অন্ধকার কুঠুরির ছেঁড়া চটের পর্দাটা সরিয়ে একটু একটু করে বেরিয়ে এলো শিউলি। গদাধর বরাবরই তাকে ছুটকি বলেই ডাকে। তার বয়স বড় জোর 20 কি 22। গদাধর তার চেয়ে সামান্যই বড়। শিউলির শরীরে একটা অদ্ভুত আঁটো সাঁটো বাঁধুনি আছে। ভিজে কাপড়ে ওর শরীরের প্রত্যেকটা ভাঁজ যেন আরো স্পষ্ট, আরো ধারালো হয়ে উঠেছে। ওর ডাগর মায়াবী চোখ দুটো সোজা গিয়ে পড়ে গদাধরের চওড়া ভিজে বুকের ওপরে। গদাধরের গায়ের সেই পুরুষালী গন্ধ বৃষ্টি ভেজা পরিবেশের সোঁদা গন্ধ ছাড়িয়ে যেন সরাসরি শিউলির নাকে গিয়ে ধাক্কা মারে। ও এক পলক চকিতে তাকায় বিছানায় শুয়ে থাকা ভৈরবের দিকে। ভৈরবের মুখ অন্যদিকে ফেরানো, কিন্তু তার চোখ দুটো তখন জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে আছে। শিউলি আঁচল দিয়ে গায়ের জল মুছতে মুছতে গলাটা একটু নামিয়ে বলে, এত রাতে নদীতে নামতে গেলি কেন গা? গায়ের পুরোরা বলে ওদিকের ঘাটে কার নাকি কুল জড়াছে। কত লোক তো ওখানে গিয়ে আর ফিরে লাই। তাছাড়া মিস্টার জাগি আছে, আস্তে কথা কও। ভৈরব সবটাই শুনতে পায়। সে আর সহ্য করতে পারে না। বিছানা থেকে কোনো মতে ভর দিয়ে উঠে একটু উঁচু স্বরেই বলে, জাগি থাকবিলা তো কি তোর মতন লীলা কইরবে? গদাটা গতর দেখাইবে বইলে রাত বিরেতে লদিতে ঘুরবে, আর তুই তুই হাঁ কইরে সেসব দেখবি। আমি
আমি পায়ে চোট পাইয়ে শুয়ে আছি বইলে কি চোখ দুটো খুইয়েছি ভাবিস? সব বুঝি আমি সব বুঝি। ওসব মাছ ধরা আসল কাজ লয়। আসল কাজ হইল আধারের সুযোগে অন্যের বউয়ের দিকে নজর দেওয়া। হ্যাঁ। গদাধর এক পা তেড়ে গিয়ে হাতের কুড়ুলটা মাটিতে সজোরে ঠুকে বলল, মুখ সামলে কথা বলবি মেজদা। তুই মূর্তিকা বয়সে বড়, কিন্তু এখন ই ঘরের অন্য তুই ধ্বংস করছিস। পাটা তোর নিজের দোষে ভাঙিছে, মুখ তো ভাঙিলাই। ছুটকির সাথে আমার বিয়া হতো, সে আমার বউ হতে রাজি হয়েছিল। 5 গাঁয়ের লোক জানতো সে কথা। বর্দা মাঝখান থেকে ওর বাপরে ভুল বুঝে সম্পত্তির লোভ দেখে নিজে বিয়ে করে নিল। এটাকে আমি বানাই বলছি? ভাগ্যের ফেরেও তো চলে গেল। এই বেদভাবে এটা যাবে কোথায়? মোর ওপর মিছিমিছি বিশুগুড়ে লাভ নাই। বিষয়টা অন্যদিকে যাচ্ছে দেখে শিউলি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে ওঠে, তোমরা ঝগড়া থামাও দেখিনি। এই দুর্যোগের রাতে ঘরে কি ছুটি নাই। মাছটা কুটে ভাজি গে, আমি বটিটা আনি। শিউলি যখন বারান্দার এক কোণে প্রদীপের টিমটিমে আলোয় মাছটা কাটতে বসল, গদাধর জামা কাপড় না ছেড়েই ওর ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। তার একটা হাত বৃষ্টির জল মোছার বাহানায় আলতো করে গিয়ে পড়ল শিউলির ভিজে পিঠের উপরে। তার ব্লাউজের পেছনের হুকটা ছেঁড়া, একটা সেফটিপিন দিয়ে আটকানো। ছেঁড়া অংশের ফাঁক দিয়ে ওর ফর্সা মসৃণ চামড়াটা প্রদীপের আলোয় চকচক করছে। গদাধর নিচু হয়ে শিউলির কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা ফিস ফিস করে বলল, জল পরি লাগছে রে তোকে ছুটকি। আর শিউলি শরীরটা একটু দুলিয়ে হালকা হেসে উঠল। কিসে বলো? ভৈরবের হাতের মুঠো শক্ত হয়ে এলো। চটের চাদরটাকে ছিঁড়ে ফেলতে চাইল। ওর মনে হতে লাগলো ওরা দুজনে মিলে যেন ওকে জীবন্ত দাহ করছে। ঠিক সেই মুহূর্তে কুড়ুলগাছি গ্রামের সেই জঙ্গল ঘেরা অন্ধকার থেকে একটা ছায়া সরে এলো। একটা অদ্ভুত দীর্ঘকায় ছায়া। সে সোজা এগিয়ে এলো ভৈরবের ঘরের দিকে। ঘরের চালের ওপরে বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা খসখস শব্দ শোনা গেল। কেউ যেন নখ দিয়ে চালের খড়গুলো খুঁড়ছে। কিন্তু ভৈরবের চোখের সামনে তখন শিউলি আর গদাধরের সেই ঘনিষ্ঠ মুহূর্ত। ও এতটাই মগ্ন ছিল তাতে যে চালের ওপরের শব্দটা সে টেরই পেল না। বৃষ্টিটা এখন একটু কমে এসেছে, কিন্তু ঝিঝি পোকার ডাক তীব্রতর। সরলা নদীর জলে বৃষ্টি ফোঁটার টুপটাপ শব্দগুলো অদ্ভুত শোনাচ্ছে। গদাধর প্যাচ প্যাচে কাদার মধ্যে হেঁটে যাচ্ছে নদীর দিকেই। তার বুকের ভেতরটা এখনো জ্বলছে, শুধু ভৈরবের ওই বিষাক্ত কথাগুলোর জন্য। তাকে দেখিয়ে দেখিয়ে শিউলির সঙ্গে একটু গল্প গাছা করেছে, কিন্তু তারপরেও আর ওই ঘরেও থাকতে পারল না। কুড়ুলটা কোমরে গুঁজে ও সোজা বেরিয়ে পড়ল বাইরে। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। কুড়ুলগাছির মানুষজন জানে এই আদিম অন্ধকারের মধ্যে শুধু জোনাকি জ্বলে না, অন্য কিছুও ওত পেতে থাকে। কিন্তু গদাধর বরাবরই ডাকাবুকো স্বভাবের। সে নদীর দিকেই যাচ্ছিল, তবে মাছের লোভে নয়। আসলে ওর বুকের ভেতরে কেমন যেন একটা শূন্যতা তৈরি হয়েছে। ঠিক তখনই বাঁশঝাড়ের ছায়া থেকে একটা জরা জীর্ণ মূর্তি বেরিয়ে এলো। তার হাতে একটা লাঠি, গায়ে একটা ছেঁড়া আলখাল্লা। লোকটার নাম হরিপদ। পাগলাটে মানুষ। দিনের বেলায় জঙ্গলের মন্দিরে চাতালে ঘুমায়, আর রাতে এদিক ওদিক টহল দিয়ে বেড়ায়। লোকটা এক চোখে দেখতে পায় না, কিন্তু গাঁয়ের লোক বলে হরিপদ কাকার নাকি অন্য একটা চোখ আছে, যে চোখ দিয়ে সে ভূত প্রেত আর অশুভ শক্তির আনাগোনা দেখতে পায়। ওরে ওরে গদা, ওইদিকে যাস নে বাপ। ওই ঘাটে সাপ আছে, অভিশাপ। এই আষাঢ়ের এই মেঘ লাগা রাইতে লতির জল একা থাকে লাইরে। দেখছিস না কদম গাছগুলান কেমন কাঁপছে? ওরা ওরা ডাকছে গদা, ওরা ওরা তোরে ডাকছে।
সরো তো কাকা, বুড়া বয়সে মাথা খারাপ হয়েছে তোমার, কিসের অভিশাপ? হ্যাঁ, এদিকে মরছি নির্জালায়। সরো সরো, তোমার বেকার কথা শোনার সময় লাই, বুঝলা? হরিপদ এবার গদাধরের হাতটা শক্ত করে চেপে ধরে। তার হাতটা জ্বলন্ত কয়লার মতোই গরম। তুই দেখছিস নাই গদা? ওই 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 দেখ, কদম গাছের ডালে ওই যে লাল শাড়ি খান তুলছে, ওটা কি হাওয়া? হ্যাঁ, ওটা কি কাপড়? হ্যাঁ, ওটা ওই জমিদারকে নিয়ে যে অনেক দিন আগে পুকুর পাড়ে গলায় দড়ি দিয়েছিল, তার হাতটা এখন ওই কদম গাছে ঘোরে। গদাধর চমকে ওঠে একটু, কিন্তু কদম গাছগুলোর দিকে তাকিয়েও কিছু দেখতে না পেয়ে আশ্বস্ত হয়। হাতটা ছাড়িয়ে দ্রুত পায়ে নদীর দিকে সে হাঁটা দিল। পেছন থেকে হরিপদ কাকার অট্ট হাসির শব্দ ভেসে আসে। গদাধর নদীর চরে গিয়ে দাঁড়ায়। নদীর জলটা এখন কালচে লাগছে। হঠাৎই গদাধরের গা ছমছম করে ওঠে। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। হঠাৎইও দেখে নদীর মাঝখানে একটা গোল চাকা মতো কিছু ভেসে উঠছে। একটু ভালো করে দেখলেই বোঝে চাকা নয়, ওটা কারো মাথা। গদাধর কুড়ুলটা হাতে নিয়ে মুঠো শক্ত করে। কে কে ওখানে? আমি গদা, ভাই পাইলা আমি। হ্যাঁ, কে? জলের ভেতর থেকে এবার মাথাটা ওপরে উঠে আসে, কিন্তু মুখটা উল্টো দিকে ঘোরানো। তার ঘন কালো চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে, আর সেটা দেখেই বোঝা যাচ্ছে এই অবয়বটা একটা মেয়ের। মেয়েটা এবার ধীরে ধীরে মুখটা ঘোরালো পিছনের দিকে। শিউলি? কিন্তু এ কি করে সম্ভব? সে তো এখন ঘরে রান্না করছে। না, ওটা শিউলি নয়, কিন্তু দেখতে হুবহু যেন তারই মতো। আয়, জলের নিচে আয়, তোরে খুব সুখে রাখবো রে। আয়, চলি আই দিকে আয়। ভয়ে গদাধরের গলা শুকিয়ে আসে, পাগুলো যেন অসাড় হয়ে গেছে। দৌড়ে পালিয়ে যেতে মন যাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। ওদিকে জল কেটে সেই প্রেত মূর্তি এবার এগোতে শুরু করেছে। সাথে একটা হাড় হিম করা অশরীরী হাসি চারিদিকে নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। গদাধর এবার নিজের মনটাকে শক্ত করে। তারপর শরীরের সব শক্তি দিয়ে পা দুটোকে সচল করে দৌড়াতে যেতেই কাদার মধ্যে আছাড় খেয়ে পড়ে। ব্যথায় কুকিয়ে উঠেছে। ওদিকে সেই প্রেত মূর্তি চলে এসেছে ঘাটের একদম কিনারে। তার হাসির সঙ্গে এখন যোগ হয়েছে ঘাটের দিক থেকে আসা হরিপদ কাকার হাসি। বিকট এক পাগলাটে হাসির সঙ্গে সঙ্গে সে কর্কশ গলায় বলে, বারণ করলুম শুনলি নে? লাল শাড়ি পরে ওইটা কে 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 কে? দেখ দেখ, এবার ভালো করি দেখ দেখ দেখ। গদাধর নদীর দিকে তাকাতেই দেখে অন্ধকারের মধ্যে নদী থেকে সেই অশরীরী শরীরটা এবার উঠে আসছে একটু একটু করে। তার পরনে সত্যিই একটা লাল শাড়ি। বিপদের মধ্যেও মাথা ঠান্ডা করে কোনো মতে কাদা থেকে নিজেকে টেনে বের করে সে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ায়। আর কিছু না ভেবে সে ছুটতে শুরু করে বাড়ির দিকে। পেছনে শুনতে পায় সেই লাল শাড়ি পরা মেয়েটার খিলখিল হাসি। বাড়ির দরজা খুলে রুদ্ধশ্বাসে ঘরে ঢুকে গদাধর দেখে ভৈরব দাওয়ায় বসে আছে। তার চোখ দুটো তখন অন্ধকারের চেয়েও কালো। ও কি বুঝতে পারছে গদা আজ নদীতে কি দেখে এসেছে? কিরে গদা, এত হাঁপাচ্ছিস যেন মনে হয়েছে ভূত দেখছিস। নদীতে কিছু দেখলি নাকি? গদাধর আর সহ্য করতে পারে না, উঠোনে লুটিয়ে পড়ে।
ভৈরবের কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে। ও বুঝতে পারে না ও কি আদৌ বেঁচে আছে নাকি ওই নদীর ধারেই তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। ধীরে ধীরে তার চেতনা সম্পূর্ণরূপে হারিয়ে যায়। বৃষ্টিটা অবিশ্রান্তভাবে পড়েই চলেছে। উঠোনের কাদামাটিতে অচৈতন্য হয়ে পড়ে থাকা গদার শরীরের ওপর বৃষ্টির ফোঁটাগুলো তীক্ষ্ণ তীরের মতো আছড়ে পড়ছিল। তবে এই মুহূর্তে সেই সব বোঝার ক্ষমতা তার ছিল না। বাইরে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে ভিতরের ঘর থেকে লণ্ঠন হাতে দ্রুত পায়ে এগিয়ে এলো শিউলি। ওর পরনের শাড়িটা খসখস করে মাটির মেঝেতে ঘষে যাচ্ছিল। ভৈরব তখনও তক্তপোষে বসে নিজের ভাঙা পাটায় হাত বোলাতে বোলাতে নির্বিকারভাবে অপলক ক্রূর চোখে দেখছিল গদাধরের ওই নিষ্পন্দ শরীরটাকে। দেখলি ছুটকি, নদীর পিশাচ গদাটার তেজ কেমনে এক রাতে জল কইরে দিল। ও আর এই বাড়িতে মোরলি করতে আসবে লাই। গতর খানা কেমন লেতিয়ে পড়েছে দেখ। শিউলি দ্রুত এগিয়ে গিয়ে গদার পাশে হাঁটু গেড়ে বসল। তারপর নরম ফর্সা হাতটা তার কপালে রাখল। মেজদা, ঠাউরপুর গাটা যে বরফের মতো ঠান্ডা। ও নদীতে কি দেখছে ভগবান জানে। তুমি ওরকম কথা বলো নি গো। যদি মরে টরে যায় গায়ের লোক আমাদেরই ধরবে যে। মরুক, মরলেই আপদ চুকবে। তা তুই এত দরদ দেখাচ্ছিস কেন? ওর ওই চওড়া বুকে রোম তোরে খুব সুখ দেয় নাকি রে? শিউলি কোনো উত্তর দেয় না। তবে প্রদীপের ম্লান আলোয় ভৈরব দেখল তার ঠোঁটের কোণে যেন একটা ক্ষণস্থায়ী কুটিল হাসি খেলে গেল। শিউলি গদাধরের মাথাটা নিজের কোলে তুলে নেয়। ভৈরবের বুকের ভেতরে আবার সেই আগুনটা ধিক ধিক করে জ্বলে ওঠে। ও লাঠিটা ভর দিয়ে উঠে দাঁড়াতে গেল বটে, কিন্তু ভাঙা হাড়ের যন্ত্রণায় আবার বসে পড়তে বাধ্য হলো। পরদিন সকাল। বৃষ্টিটা একটু থিতু হয়েছে, কিন্তু আকাশটা আজও ফ্যাকাশে আর থমথমে। গদাধর জ্বরে শয্যাশায়ী। ওর মুখ দিয়ে কেবল বিড়বিড় করে একটা কথাই বেরোচ্ছে, লাল শাড়ি, নদীর সল। কে? যা যা পালা, দূরা। গায়ের মানুষ সব শুনে আর কেউ ওদিকে ঘেঁষতে চাইছে না। কিন্তু দুপুরের দিকে কুঁড়ে ঘরের দরজায় এসে দাঁড়ালো একজন। গ্রামের মহাজন আর মোড়লের ডান হাত ভুবন মণ্ডল। ভুবন মণ্ডলের বগলে একটা খাতা আর চোখে একটা লোলুপ দৃষ্টি। সে মূলত এসেছে ভৈরবদের এই ভাঙা ভিটেটার খাজনা আদায় করতে, কিন্তু তার আসল নজর শিউলির ওপরে। ঘরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে হাতের তালুতে খৈনি ডলতে ডলতে কর্কশ গলায় ভুবন বলল, কি হে ভৈরব, খাজনার টাকাটা এবারেও জলে ভেসে গেল নাকি রে? হ্যাঁ, আর তোর ওই ভাইটার নদীতে মতিভ্রম হয়েছে শুনলুম। ওসব ভূত প্রেতের গপ্প ছাড়। আজ রাতের মধ্যে যদি টাকা না পাই তবে কিন্তু এই ঘর থেকে তোদের উচ্ছেদ করব। অবশ্য যদি শিউলি আমাদের কাছারি বাড়ির ঘরতলায় গিয়ে একটু কাজ কাম করি দেয় তবে খাজনাটা মুকুব হতে পারে। মন্ডল মশাই, মুখ সামলে। চুটকি আমার ঘরে নক্ষী। ওর দিকে নজর দিলে কুরুল দিয়ে মাথা দু ফাঁক করে দিব। শোন শোন, কুরুল তো তুই আগে চালাতিস ভৈরব, কিন্তু এখন তো খোড়া। নিজের গতরটা আগে বাঁচা। আমি আজ রাতে আবার আসবো, তৈরি থাকিস। ভুবন মণ্ডল চলে যেতেই ভৈরব ঘরের কোণে রাখা ধারালো কুড়ুলটার দিকে একবার তাকালো। ওর মাথায় যেন এখন ঘুম চেপেছে। একদিকে গদাধর, অন্যদিকে ভুবন মণ্ডল, কিন্তু সে তো খোঁড়া, কিভাবে লড়বে?
অসহায়ের মতো এক অব্যক্ত যন্ত্রণায় শুধু গুমরাতে থাকে ভৈরব। সেদিন সন্ধ্যা নামতেই হঠাৎ ঘরের পেছনের বাঁশঝাড়ের ওপার থেকে একটা তীব্র গন্ধ ভেসে আসতে লাগলো, কদম ফুলের গন্ধ। কিন্তু তার সাথেই বাতাসের সঙ্গে ভেসে আসছে আরো একটা তীব্র পচা গন্ধ। নাকে গেলেই কেমন গা গুলিয়ে ওঠে। ভৈরব কোনো রকমে উঠে একটু এগিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো। পুরোপুরি অন্ধকার এখনো চারপাশটাকে গ্রাস করেনি। সেই মরা আলোয় একটু ভালো করে লক্ষ্য করতেই ভৈরব দেখল হরিপদ কাকা বাঁশঝাড়ের ওপারে দাঁড়িয়ে হাতের ভাঙা লাঠিটা দিয়ে মাটিতে সজোরে আঘাত করছে আর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। ভৈরব খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার বাইরে বেরোলো। ও কাকা, আরে ওখানে দাঁড়িয়ে কি করছো গো? এমনিতেই ঘরটার উপর শনির দশা লাগছে। হরিপদ কাকা ধীরে ধীরে মুখটা ঘোরায়। তার চোখের মণি দুটো ছানি পড়া সাদা। হঠাৎ দেখলে বুকটা কেমন যেন গুড়গুড় করে ওঠে। শনির দশা লয় ভৈরব, এ হলো রক্তের ঋণ। তুই জানিস না এই ঘরের মাটির নিচে কি চাপা পড়ি আছে। পিচাস যখন রক্ত পায় সে কিন্তু আপন আর পর চিনে না। লোকটা যদিও পাগলাটে, কিন্তু ভৈরবের তাও কথাগুলো শুনে কি যেন একটা শঙ্কায় মনটা কু ডেকে ওঠে। তুমি কি বলতে চাও কাকা? খুলে বলো তো শুনি। আজ রাতে যখন কদম গাছ থেকে নুপুরের আওয়াজ আসবে, তখন ঘরের সবকটা কপাট বন্ধ কইরা দিস। যদি একটা জানালাও খোলান থাকে, তবে তোদের ঘরের মধ্যে আসল রূপটা বেরিয়ে পড়বে। হরিপদ কাকা কথাগুলো বলেই বাঁশঝাড়ের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। ভৈরব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতরে তখন শিউলি উনুনে কাঠ দিচ্ছিল, আর গদা বিছানায় শুয়ে শুয়ে চোখ দুটো বড় বড় করে ছাদের দিকে তাকিয়েছিল। ভৈরব লক্ষ্য করল না গদাধরের হাত পায়ের নখগুলো ধীরে ধীরে কেমন যেন কালচে আর সূক্ষ্ম হতে শুরু করেছে। বৃষ্টির বেগ এখন একটু কমেছে। কুড়ুলগাছি গ্রামের আজকের রাতটা যেন একটু বেশি লম্বা, একটু বেশি স্থায়ী, কেমন যেন অন্যরকম। ভৈরব বিছানায় শুয়ে শুয়ে দেখছিল কিভাবে তেলের প্রদীপটা শেষ হয়ে আসছে। বাতাসের ঝাপটায় প্রদীপের শিখাটা বারবার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। তার মনের মধ্যে তখন এক বিশাল তোলপাড়। গদা জ্বরের ঘোরে বিছানায় ঘুমিয়ে পড়েছে হয়তো। শিউলি এখন রান্নাঘরের এক কোণে বসে উনুনটা পরিষ্কার করছে। ভৈরব তাকে ডাকল, ছুটকি, ও ছুটকি, শোন না, ওই ভুবন মণ্ডল আজ রাইতে আসবে বলেছে। তুই তো জানিস লোকটার লজর কেমন। আমি খোঁড়া, গদাধরও আধ মরা। আজ রাইতে তুই ঘরের ভিতর থাকবি, যাই হোক না কেন দরজা খুলবি লাই। শিউলি মুখটা তুলল। প্রদীপের ম্লান আলোয় ওর মুখটা আজ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ঠোঁট দুটোতে কোনো রক্তিম ভাব নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। কেন ভয় পাচ্ছ? ভুবন মণ্ডল কি জানে না এই বাড়িতে এখন কি হচ্ছে? দেখেছো তো ছোট ঠাকুর শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে। সে বুঝি আর মানুষ নাই। নদী থেকে ফেরার পর থেকে ও যেন একটা জ্যান্ত কঙ্কাল। এই ঘর আর নিরাপদ লয়, সে ভুবন ঠিকই জানে। ভৈরব অবাক হলো। ও কি সত্যিই বদলে যাচ্ছে, নাকি এই ভয়ের আবহে ও মানসিকভাবে ভেঙে পড়েছে? তুই এসব কি ছাইপাস বলছিস রে ছুটকি? গদার অসুখ কইরেছে, সেরে যাবে। কিন্তু ভুবন মণ্ডল যদি... ঠিক সেই মুহূর্তে বাইরের কাদামাখা উঠোনে
একটা ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। ভিজে কাদায় জুতো পরে হাঁটার শব্দ। ভুবন মণ্ডল এসে গেছে। তার হাতে ধরা টর্চ লাইটের একটা তীব্র আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ল। শিউলি দ্রুত ঘরের ভিতরে চলে গেল। ভুবন মণ্ডল দরজায় এসে দাঁড়ায়, তবে সে দরজার কড়া নাড়ে না, বরং সরাসরি ধাক্কা দিয়ে দরজাটা খোলে। সঙ্গে সঙ্গেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাঁট ঘরের ভিতরে ঢুকে পড়ল। ভুবন মণ্ডলের পরনে একটা ভারী জহর কোট, চোখে একটা ঘোলাটে চাউনি। সে ঢুকেই তার লণ্ঠনটা ঘরের কোণে থাকা গদাধরের বিছানার দিকে তাক করল। গদাধর তখনও অঘোরে ঘুমাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ওর সারা শরীরটা একটা কম্বলে ঢাকা। তার ছেলের একটা হাসি মুখে নিয়ে এবার ভুবন মণ্ডল আলোটা তাক করল ভৈরবের মুখের ওপর। কে ভৈরব? বড় যে ঘরের মধ্যে লুকিয়ে আছিস, খাজনার কথা মনে আছি তো? জোগাড় করে রাখছিস? লাকি ওই বেদোয়া বউটাকে দিয়েই সব শোধ করার মতলব আনছিস রে? বাবু, বাবু, মোর ধৈর্যর পরীক্ষা করলা। ই ঘরে এখন দানও ভর করেছে। তুমি চলে যাও, চলে যাও, লইলে লইলে কি করবি? হ্যাঁ, কি করবি? মারবি? মারবি নাকি ওই আদমরা ভাইটারে লেলিয়ে দিবি? সালা ভিখারির দল! চুপ সালা, একদম চুপ। ডাক ওই বেদবা বউটারে। আজ রাতে তারে যেতে হবে মোর সাথে। জমিদারি কাচারিতে কাজ আছে। হ্যাঁ। ভৈরব কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ভিতরের ঘরের দরজাটা খুলে হাতে একটা হ্যারিকেন নিয়ে শিউলি বেরিয়ে এলো বাইরে। ওর হাঁটার ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত। সে এসে ভুবন মণ্ডলের একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ভুবন ওর এই রূপ দেখে থমকে গেল যেন এক মুহূর্ত। হ্যারিকেনের স্বল্প আলোয় শিউলির চোখের মণি দুটো যেন কাঁচের মতো চকচক করছে। ভুবন বাবু, এদিকে এত রাতে বেরোনো ভালো লয় গো। নদীতে বান এসেছে। তুমি যদি আজ রাতে আর এই ঘর থেকে বেরো, তবে বাড়ির সামনের ওই কদম গাছটা তোমারে আর ফিরতে দিবে লাই। ভুবন মণ্ডল তার কথায় প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে একটু কর্কশভাবে হাসল। তবে সেই হাসিটা মাঝপথেই থেমে গেল ঘরের কোণে শুয়ে থাকা গদাধরের দিকে চোখ পড়তেই। তার কম্বলটা যেন নিজে থেকে সরে গেল হঠাৎ করে, আর সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। কিন্তু ওর হাঁটু দুটো অদ্ভুত কোণ করে ভাঙা। ও সোজা হয়ে দাঁড়ালো না, বরং কুঁজো হয়ে পশুর মতো হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নিচে নামল। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু শরীর থেকে আসা পচা একটা গন্ধ ঘরের ভিতরের আবহটাকে মুহূর্তে ভয়ঙ্কর করে তুলল। ভুবন মণ্ডলের চোখ দুটো কপালে উঠল। সে লণ্ঠনটা গদাধরের দিকে তাক করতেই দেখল গদাধর মুখ দিয়ে একটা গর্জন শুরু করেছে, আর তার চোখ দুটো ঠিক ভুবনের ওপরেই স্থির। মুখ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। এই আলো আঁধারির মধ্যে তাকে আর রক্ত মাংসের মানুষ বলে মোটেই মনে হচ্ছে না, যেন এক প্রেত অপেক্ষা করছে তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। ভুবন মণ্ডল পিছনের দিকে পালাতে গেল, কিন্তু সে দেখল দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। বাবা গো, মারি ফেললে! এটা কি? এটা গদালয় তো। এটা কি রে ভৈরব? হ্যাঁ, ভৈরব অবাক। গদার শরীরে তাহলে সত্যিই অন্য কিছু ভর করেছে। তবে শিউলি তখনও দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। সে শুধু ভুবন মণ্ডলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। ভুবন বাবু, তুমি তো আসছিলে খাজনা নিতে। আজ তোমাকে এমন কিছু দেব যা তুমি সারা জন্মেও ভুলবে লাই। গদাধর এবার তার লম্বা হাতটা বাড়িয়ে দিল হ্যারিকেনের দিকে। তারপর এক ধাক্কায় সেটা উল্টে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ভুবন মণ্ডলের উপরে।
ভুবনের হাত থেকে টর্চ খসে মাটিতে পড়ে বন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে, আর সঙ্গে সঙ্গে চারপাশ গ্রাস করে নিল এক মেষ কালো আঁধার। পরক্ষণেই ভেসে এলো ভুবন মণ্ডলের মরণ আর্তনাদ। চিৎকারটা বাতাসে মিলিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। তারপর সব চুপ, শুধু বৃষ্টির অবিরাম ধারা, মেঘের গর্জন, ঝিঝি আর ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অন্ধকারের মধ্যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভৈরব শুধু সবকিছু শুনে বোঝার চেষ্টা করছিল তখনও এই কয়েক মুহূর্তের মধ্যে কোথা থেকে কি হয়ে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ভুবন মণ্ডলের শেষ আর্তনাদটা থেমে গেছে বেশ কিছুক্ষণ আগেই। ভৈরব দেওয়াল ঘেঁষে বসে আছে। ওর ভাঙা পাটার তীব্র যন্ত্রণা এখন আরো টের পাচ্ছে না, কারণ তার চেয়েও বড় একটা ভয় ওকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে। ও বুঝতে পারছে গদাধর আর আগের মতো নেই। ওর শরীরের নড়াচড়া, অদ্ভুত সব গোঙানি, এগুলো কোনো জলজান্ত মানুষের তো হতেই পারে না। গদাধর ঘরের ঠিক কোন কোনায় দাঁড়িয়ে আছে তা আন্দাজ করাও অসম্ভব। ভৈরব দাঁতে দাঁত চেপে ঠিক করল তাকে যে করে হোক বেরোতেই হবে। এই ঘর এখন একটা ইঁদুর কল। সে যদি এখানে থাকে তবে মৃত্যু অনিবার্য। সে ভাঙা পাটা গুটিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজাটার দিকে এগোনোর চেষ্টা করল। মাটির মেঝেটা ভিজে পিচ্ছিল হয়ে আছে। প্রত্যেকটা নড়াচড়ায় তার ভাঙা হাড়ের ওপর ভীষণ চাপ পড়ছে। প্রত্যেকটা সেকেন্ড যেন 1 বছরের সমান মনে হচ্ছে। ওঠ ওঠ ভৈরব, ওঠ, তোরে বাঁচতে হবে, লড়তে হবে। ওঠ ওঠ ভৈরব, ওঠ। সে হাতের সাহায্যে শরীরটা টেনে টেনে এগোচ্ছে। হঠাৎ একটা শব্দ হলো। ভৈরবের হাতে ধাক্কা খেয়ে একটা মাটির হাঁড়ি গেল উল্টে। পুরো ঘরটা নিস্তব্ধ। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তার মধ্যেই মাটির হাঁড়ির শব্দে ভৈরব চমকে ওঠে। সে কিছুক্ষণ ভয়ে পাথর হয়ে বসে রইল ওখানে। কয়েক সেকেন্ড পেরোতেই শুনতে পেল ঘরের অন্য কোণ থেকে কেউ একজন উঠে দাঁড়ালো। গদা। তার হাঁটার ধরনটা অদ্ভুত। এক পায়ে ভর দিয়ে যেন হেঁচড়ে হেঁচড়ে আসছে। ভৈরবের দিকেই এগোচ্ছে সে। ভৈরব এবার আর কোনো উপায় না দেখে আপ্রাণ চেষ্টায় একটু উঠে দাঁড়িয়ে কোনো মতে দরজার খিলটা ধরার জন্য হাত বাড়ালো। তার আঙুলগুলো খিলটা স্পর্শ করল। সে খিলটা খোলার চেষ্টা করতেই দেখল দরজাটা ভেতর থেকে কেউ আটকে রাখেনি। কেউ সেটা বাইরে থেকে সর্বশক্তি দিয়ে আগলে রেখেছে। একটু ধাক্কা দিল সে। দরজাটা একটু ফাঁক হতেই বৃষ্টির ঝাপটা সরাসরি তার মুখে আছড়ে পড়ল। বাইরে মিশমিশে কালো অন্ধকারটা মাঝে মধ্যেই কেটে যাচ্ছে বিদ্যুৎ চমকের তীব্র ছটাতে। সেই আলোতেই এক পলকের জন্য ভৈরব দেখে শিউলি দরজা আগলে সামনেই দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো আবেগ নেই। সে শুধু শান্ত দৃষ্টিতে ভৈরবের দিকে তাকিয়ে আছে। চুটকি চুটকি সর, সরে যা, আমারে বেরোতে দে। গদা গদা, ও পাগল হয়ে গেছে, আমারে মারি ফেলবি রে। শিউলি কিন্তু সরল না। শান্ত গলাতে বলল, কোথা যাবে আঁধারে? বাইরে এত জল বৃষ্টির মধ্যে তুমি হাঁটতে পারবে? আর কথা তো তোমার মারবে লাইগো। সে শুধু চায় তুমি ঘরই থাকো। ভৈরব এক ঝটকায় তার হাতটা সরিয়ে দরজার ফাঁক দিয়ে কাদা ভরা উঠোনে নিজেকে আছড়ে ফেলল। সে দৌড়াতে পারছে না, তাই কাদার মধ্যেই হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। পিছনে শুনতে পেল ঘর থেকে গদাধরও বেরিয়ে আসছে। গদা কোনো কথা বলছে না, শুধু একটা ভারী বস্তুর মতো মাটির ওপর দিয়ে হ্যাচড়াতে হ্যাচড়াতে আসছে। বৃষ্টির ঝাপটায় চোখ খোলা দেয়। ভৈরব কোনো মতে গ্রামের মেঠো রাস্তার দিকে এগোনোর চেষ্টা করল। গ্রামের মোড়লের বাড়ি এখান থেকে মাইলখানেক দূরে। সে যদি কোনো মতে মূল রাস্তায় পৌঁছাতে পারে তবে হয়তো চিৎকার করে লোক জড়ো করতে পারবে। বাঁচাও বাঁচাও, কে আছো গো? কেউ আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। তার গলায় কোনো জোর নেই।
বৃষ্টির শব্দ তার চিৎকারকে গিলে ফেলছে। সে কাদার মধ্যে দিয়ে হামাগুড়ি দিচ্ছে, তার আঙুলগুলো কাদায় গেঁথে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন পেছন থেকে তার পা দুটো ধরে টানছে। সে পিছনে তাকিয়ে দেখল গদা কাদা মেখে ঠিক তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে চকচক করছে। ভৈরব এবার ভয় পেয়ে হাতের কাছে পাওয়া একটা ভাঙা ইটের টুকরো কুড়িয়ে নিল। তারপর মরিয়া হয়ে গদার দিকে তাকালো। এই কাছে কাছে আসবি লাই করছে, কাছে আসবি লাই কথা, কাছে আসবি লাই। গদাধর কিন্তু থামল না। একটা শিকারী প্রাণীর মতো সে এগিয়ে আসতে লাগলো একইভাবে। বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে ভৈরব এবার ইটের টুকরোটা ছুঁড়ে মারল গদার দিকে, কিন্তু গদা সেটা তার হাতের তালু দিয়েই আটকে দিল। তার গায়ের জোর যেন অস্বাভাবিক বেড়ে গেছে। ভৈরব বেশ বুঝতে পারছে শারীরিক শক্তি দিয়ে সে এই মুহূর্তে গদাধরের সঙ্গে পেরে উঠবে না। গদা এর মধ্যে এগিয়ে এসে একটু ঝুঁকে ভৈরবের কলারটা চেপে ধরে। ভৈরবের এবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গদা তার কান ঘেঁষে খুব নিচু স্বরে বলে, কোথায় যাবি ভৈরব? এবার তো মরবি। এটা কি সত্যিই তার ভাই, নাকি তার ভাই মরে গেছে? ভৈরব আর কিছু না ভেবে তার পুরো শক্তি একত্রিত করে গদার চোখের ওপর কাদা ছুঁড়ে মারল। যন্ত্রণায় গদা হাত সরিয়ে নিতেই ভৈরব নিজেকে ছাড়িয়ে আবার কাদার মধ্যে দিয়ে কোনো মতে দৌড়তে শুরু করলো, খোঁড়াতে খোঁড়াতে। পারছে না, কিন্তু তবুও তীব্র যন্ত্রণা সহ্য করেও সে এগিয়ে যাচ্ছে। মরণের মুখোমুখি হলে বুঝি এমনই অমানসিক শক্তি ভর করে মানুষের ওপর, নিজেকে বাঁচানোর তাগিদে। সে এখন রাস্তার মোড়ে। সামনে এই গ্রামের মন্দিরের টিনের চালটা দেখা যাচ্ছে, সেখানে এখনো আলো জ্বলছে। ভৈরব বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। সে আর দৌড়াতে পারছে না, শুধু প্রাণপণ শক্তিতে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তাটা শেষ হওয়ার আগেই সে দেখতে পেল গোটা রাস্তা জুড়ে একটা বড় গাছ উপড়ে পড়ে আছে। রাস্তা বন্ধ। তার মানে এবার তাকে অন্য কোনো দিকে যেতে হবে। অসম্ভব। সে দাঁড়িয়ে পড়ে। পিছনে গদাধরের হেঁটে আসার শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। বৃষ্টির তীব্রতা এখন একটু কমেছে, তবে বাতাসের শব্দটা এখনো কানে লাগছে। দূর থেকে অনেকগুলো মানুষের মিলিত পদধ্বনি আর ফিসফিসানি শোনা যাচ্ছে যেন। হ্যাঁ, বাঁশের লাঠিতে ঠকঠক আওয়াজ আর কাদার মধ্যে দিয়ে হাঁটার শব্দ কানে আসছে। ভৈরব সেই পড়ে যাওয়া বিশাল গাছটার গুঁড়িতে পিঠ ঠেকিয়ে বসে পড়েছিল। ওর সারা শরীর কাঁপছে। টানা বৃষ্টিতে ভিজে ঠান্ডার জন্য নাকি প্রবল আতঙ্কে, তাও নিজেও বুঝতে পারছে না। তার ভাঙা পাটা এখন অবশ, যেন শরীরের ওই অংশটা পুরোপুরি মরে গেছে। রাস্তার মোড়টা অন্ধকার, কিন্তু দূরে বৃষ্টির পর্দার আড়াল থেকে কয়েকটা অস্পষ্ট আলোর বিন্দু এখন দেখা যাচ্ছে। হ্যারিকেনের আলো। গ্রামের মানুষ আসছে। ও কেউ কেউ আছো? শুনছো? বাঁচাও, এদিকে একটু দেখো গো। বাঁচাও, বাঁচাও আমারে, এদিকে দেখো। আলোর বিন্দুগুলো একটু বড় হলো। টর্চ আর হ্যারিকেন হাতে অন্তত 4-5 জন গ্রামবাসী। সামনের লোকটা মেজবান, গাঁয়ের অত্যন্ত শক্তিশালী এক লাঠিয়াল। তার পিছনে ধীরেন, যে কিনা শ্মশান ঘাটের দেখাশোনা করে। মেজবান দূর থেকে বলে ওঠে একটু উঁচু গলায়, কে কে চাচা রে ওখানে? গাছ পড়ে রাস্তা বন্ধ, তাও এই ঝড় জলের রাতে কে বাইরে বেড়াইছিস রে? ভৈরব হাত নাড়ে। আলোটা কাছে আসতেই সবার চোখ বড় হয়ে যায়। বিস্ময়কর চোখে সবাই দেখে ভৈরব কাদা মেখে রক্তে মাখামাখি অবস্থায় রাস্তার মাঝখানে পড়ে আছে। ধীরেন দৌড়ে এসে ভৈরবের কাছে বসে পড়ে। আরে ই তো ভৈরব বটে। এ ভৈরব, তোর এই দশা কেনে রে? তুই তো পায়ে আঘাত ছিল, কি রে ই দশা নিয়ে তুই রাতে কি করছো এখানে? এ ভাই, এ কি হয়েছে? ভৈরব তখনও হাঁপাচ্ছে। ও কোনো মতে আঙুল দিয়ে
পিছনের অন্ধকারের দিকে ইশারা করল। ওর চোখে মুখে তখনও সেই একই আতঙ্ক। গদা গদা মোর পিছে, ও আর মানুষ লাইরে ধীরেন, ওরে ধর, ওরে বেঁধে ফেল সব জলদি, ওরে বাঁধ রে। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকালো। গদা তো গত কয়েকদিন ধরে জ্বরের ঘোরে বিছানায় পড়েছিল, সে এখানে আসবে কি করে? কিন্তু ভৈরবের অবস্থা দেখে তাদের মনেও সন্দেহ দানা বাঁধে। মেজবান তার মশালের আলোটা রাস্তার মোড়ের অন্ধকারে ফেলে। হঠাৎই অন্ধকার থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। মাটিতে একটা পা ঘষে ঘষে হাঁটার মতো শব্দ। একটা বড় গাছের আড়াল থেকে গদাধর বেরিয়ে আসে। তবে সে এখন আর দাঁড়িয়ে নেই। তার শরীরের ভঙ্গিটা অদ্ভুত। তার কোমরটা যেন কেউ মোচকে দিয়েছে, কেমন যেন ঝুঁকে আছে সে। গদার মুখটা কাদায় মাখামাখি, কিন্তু তার খোলা চোখ দুটো যেন ঠিকরে বেরোচ্ছে। চুলগুলো জট পাকানো। দেখে মনে হচ্ছে কোনো জ্যান্ত প্রেতাত্মা যেন হঠাৎ উঠে এসেছে। এটা কে রে? আমাদের গদা? গদাধর কোনো কথা বলে না, শুধু থমকে দাঁড়িয়ে পড়ে ওদের দেখে। গ্রামবাসীদের হাতে ধরা হ্যারিকেন ও জোরালো টর্চের আলোয় তার শরীরের নড়াচড়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সে যখন নিঃশ্বাস নিচ্ছে, তার বুকের ছাতিটা অদ্ভুতভাবে ফুলে উঠছে আর নামছে। ধীরেন তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরল। গদা, এ কি রে গদা? তুই চুপ মেরে দাঁড়িয়ে আছিস কেন রে? আরে তোর কি দশা হয়েছে? গদা তার মাথাটা ধীরে ধীরে ডানে আর বামে ঘোরালো। একটা হাড় মোটকে যাওয়ার মতো আওয়াজ হলো। তারপরে সে একটা অদ্ভুত অমানবিক গোঙানি দিয়ে গ্রামবাসীদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। না, আক্রমণ করতে নয়, বরং বোঝাতে চাইছে যে সে এই মুহূর্তে তাদের তুচ্ছ মনে করে। সব সাবধান, লাঠি উঁচু কর। উঠা গদা লয়, ওর উপরে লিচ্ছায় কিছু ভর করিছে। ধরতে হবে ওকে একসাথে। চল সব। গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ল। তারা চারপাশ থেকে গদাধরকে ঘিরে ফেলল দ্রুত। একজন তার উপর ঝাঁপিয়ে পড়ল গদাধরকে মাটিতে ফেলার জন্য, কিন্তু গদা তার হাতের এক ঝটকায় লোকটাকে কয়েক হাত দূরে ছুঁড়ে ফেলে দিল। ওরে, এর গায়ে এত জোরে লোক কোথা থেকে? ভৈরব মাটিতে বসে শুধু দেখছে তার গ্রামের শক্তিশালী লোকগুলো কিভাবে রুগ্ন গদার কাছে অসহায় হয়ে পড়ছে। ধীরেন যখন লাঠি দিয়ে আঘাত করতে গেল, গদা তার হাতের মুঠোয় খপ করে লাঠিটা চেপে ধরল। তারপর সেই শক্ত বাঁশের লাঠিটাকে যেন কাগজের মতো দুমড়ে দিল। গদাধর এবার সোজা ভৈরবের দিকে এগোতে শুরু করেছে। গ্রামবাসীরা ভয়ে পিছনে হটে গেছে। মশালের আলোয় গদার মুখটা এখন একদম পরিষ্কার। তার ঠোঁট দুটো ঝুলছে, আর সে যেন অস্পষ্ট স্বরে কিছু একটা বলছে। ওরা আমাকে জাতি দেবে লাই দাদা, তুইও ওদের দলে? দাদা বলবি লাই রে, দাদা বলবি লাই। তুই গদা লস, তুই গদা লস, তুই পিচাস রে। ঠিক সেই মুহূর্তে ধীরেন পেছন থেকে গদাধরের ওপর একটা ভারী জাল ছুঁড়ে মারে। গ্রামবাসীরা মিলে জালটা চেপে ধরল। গদাধর জালের ভেতরে ছটফট করতে শুরু করেছে। তার নখের আঁচড়ে জালটা ছিঁড়ে যাচ্ছে। জলদি কর রে, জলদি কর। ওর হাত পা বাঁধ 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 বাঁধ, জলদি বাঁধ। মেজবান দড়িয়ান ভাই, আর হাত পা বাঁধ। গ্রামবাসীরা প্রাণপণ শক্তিতে গদাধরকে বেঁধে ফেলছে, কিন্তু গদার নখগুলো জালের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, আর সে কামড়ে জালের দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। ভৈরব হঠাৎ দেখল পিছনে কার জন্য একটা ছায়া দ্রুত সরে গেল। ছুটকি, সে কি আড়াল থেকে এসব দেখছে? ভৈরব, এরে এখন রাখি কোথায় বলতো? মন্দিরের পাশে ও বন্ধ কুটুরিটাতে এখন রাখবো রে। এর আগে কোনোদিন দেখি লাই রে মেজবান। কি সাংঘাতিক রে ভাই, কি গায়ের জোর রে। গ্রামবাসীরা গদাধরকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। গদা শরীরটা যেন মাটির সঙ্গে লেপ্টে যাচ্ছে। সে কোনোভাবেই যেতে চাইছে না। তার চোখগুলো তখনও ভৈরবের দিকে। ভৈরবের শরীরটা শিউরে উঠল।
গদা কি তাকে কিছু বলতে চাইছে, নাকি সে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন জালটা একটু হালকা হবে? মন্দিরের পাশের ভাঙা কুঠুরিটা এই গ্রামের মানুষ অনেক বছর ধরে খোলে না। আজ সেই কুঠুরির মধ্যে গদাধরকে আটকে দরজায় ভারী শেকল দিয়ে তালা মারা হলো। গ্রামবাসীরা ততক্ষণে অনেকজনই জড়ো হয়েছে। তারা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। গদাধর ভেতরে ছটফট করছে। তার নখের আঁচড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কাঠের দরজায়। ভৈরব মন্দিরের চাতালে বসে আছে। ধীরেন তার পাটা কাপড়ের পট্টি দিয়ে বেঁধে দিয়েছে। ভৈরবের শরীর যন্ত্রণায় কুঁকড়ে আছে, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে এক অজানা ভয়। সে কেমন একটা ঘোলাটে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অন্ধকার কুঠুরির দরজার দিকে। এসব আমি জন্মে দেখিলাই ভৈরব। গদা তো রুগ্ন ছিল, ওর শরীরে এত জোর এলো থেকে রে? আর ওই চোখগুলান মানুষের চোখের মতো লয় তো। ওঝা ডাকতে হবে। উরুলগাছিতে তো কোনো ভালো ওঝা লাই। ওই পাশের গাঁয়ের ভজন কবরেজকে খবর পাঠা। কঠিন কোনো ভূত পেরেত গদাকে ভর করেছে ওই নদীর পারে। ঠিক সেই সময় মন্দিরের প্রাঙ্গণে শিউলিকে দেখা গেল। সে এক হাতে একটা লণ্ঠন আর অন্য হাতে কিছু খাবার নিয়ে আসছে। তার চলার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই, যেন কিছুই হয়নি। ওদের অবাক জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে শান্তভাবে সে বলে, ঠাকুরপুর খিদা লাগিছে নিশ্চয়। সারাদিন কিছুই তো তেমন পেটে পড়ে লাই। তুমুটো ভাত আনছি, যদি খায় দেখি। গ্রামবাসীরা অবাক হয়ে তার দিকে তাকালো। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মেয়েটা এত শান্ত থাকতে পারে কিভাবে? এখন খাবার দেওয়ার সময় লাই বৌদি, উড়ে আগে একটু শান্ত হতে দাও। ভয় পেওনি গো ধীরেন্দা, ও আমারে সিনে ভালা করি। সে দরজার কাছে এগিয়ে গেল। ভেতর থেকে গদাধর আচমকা গর্জন করে ওঠে, যেন কোনো হিংস্র পশুর ডাক। শিউলি ভয় পায় না, বরং কুঠুরির দরজাটা সামান্য ফাঁক করে খাবারের থালাটা ঠেলে দিল ভেতরে। গ্রামবাসীরা ভয় পেয়ে একটু দূরে সরে গেলেও ভৈরব কোনো মতে কষ্ট করে মন্দিরের চাতাল থেকে উঠে থামগুলো ধরে ধরে ওই কুঠুরির দিকে একটু এগিয়ে গেল কি হচ্ছে দেখবার জন্য। গদাধর কিন্তু খাবারটা নিল না, বরং দরজার বাইরে সজোরে ছুঁড়ে ফেলে দিল থালাটা। হঠাৎ ভৈরব তীক্ষ্ণ চোখে দেখল শিউলি যখন দরজার কাছে ঝুঁকে দাঁড়িয়েছিল তখন সে নিজের আঁচল থেকে ছোট্ট একটা শিশি বের করে কি যেন একটা ছিটিয়ে দিল ভেতরে। ভৈরবের বুকটা ধক করে উঠল। কি করছে ওটা শিউলি? চুটকি, উটো কি ছিটালি রে তু গদার গায়ে? শিউলি একটু চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে মৃদু হাসে। সেই হাসিটা ভৈরবের মেরুদণ্ড দিয়ে এক হিম স্রোত বইয়ে দেয়। ও উডা, না না কিছু না, এখন পুরনো টটকা। ঠাকুর আনসান করছি তো, উঠা দিলে সে একটু শুবে গো। ভৈরবের মনে হলো তার মাথায় যেন কেউ আকাশ ভেঙে দিল। হঠাৎই মনে পড়ে গদা যখন ধস্তাধস্তি করছিল তখন ওর মুখ থেকে কেমন একটা তিতকুটে ওষুধের গন্ধ আসছিল। নদীতে পড়ার পর থেকে শিউলি ওকে দিনে ৩-৪ বার এক ধরনের বিশেষ শরবত খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করলে বলেছে ওটা নাকি শরীরের দুর্বলতা কাটায়। কবিরাজের মেয়ে, তাই টুকটাক এসব বিদ্যা তার জানা আছে। গ্রামের মোটামুটি সবাই সেটা জানে, কিন্তু এখন ভৈরবের সন্দেহ হচ্ছে। সে বেশ বুঝতে পারছে গদা আসলে অসুস্থ নয়, তাকে অসুস্থ করে রাখা হয়েছে। কিন্তু কেন? সে আবার কুঠুরির দরজার দিকে তাকালো। গদাধর এখন শান্ত, তার কোনো আওয়াজ নেই। সে কি ঘুমিয়ে পড়ল? ভৈরব বুঝতে পারছে না সে এখন কার উপর ভরসা করবে। গ্রামবাসীরা কুসংস্কারাচ্ছন্ন, শিউলি রহস্যময়, আর গদাধর সে হয়তো একটা আস্ত বলির পাঁঠা। ধীরেন এগিয়ে আসে। এ ভৈরব, তুই শুয়ে পড় ভাই, আমরা সব জেগে থাকবো। তুই কোনো চিন্তা করিস লাই, তুই টুকু ঘুমা টুকু।
ভৈরব চাতালের এক পাশে শুয়ে পড়ার আগে একবার অন্ধকারে হাতড়ে দেখে কোমরের কাছটা। হ্যাঁ, ওটা ঠিকঠাকই আছে। একটা ছুরি, যা সে আত্মরক্ষার জন্য ঘর থেকে বেরোনোর আগে কোমরে গুঁজে নিয়েছিল। সে সেটা শক্ত করে আরেকবার গুঁজে নিল কোমরে, তারপর শুয়ে পড়ল। আজ রাতে সে ঘুমাবে না। আসল সত্যিটা তাকে খুঁজে বের করতেই হবে। তখনই মন্দিরের কুঠুরির ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। গদাধর হাসছে, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাসি। ভৈরব দেখল কুঠুরির দরজার নিচ দিয়ে একটা পাতলা ধোঁয়া বেরিয়ে আসছে, যেন ভিতরে কেউ কিছু জ্বালিয়েছে। বৃষ্টির বেগ কিছুটা বাড়ল। চারিদিক চুপচাপ শান্ত হয়ে এসেছে। একটানা ব্যাঙের ডাক আর ঝিঝির কলরবের মাঝে শুধু বৃষ্টির শব্দ। একটু আগে অবধি মন্দিরের চাতালে গ্রামের লোকজনের চাপা স্বরে আলোচনা কানে আসছিল, কিন্তু ক্লান্তি আর এই ঠান্ডা পরিবেশ ধীরে ধীরে তাদের নিস্তেজ করে দিয়েছে। সবাই এখন গভীর ঘুমে মগ্ন। ভৈরব অনেকক্ষণ চুপ করে পড়ে রইল চাতালে, কিন্তু তার মন ছটফট করছে। ঘণ্টাখানেক এইভাবে কাটতেই সে উঠে পড়ে। একটা শক্ত লাঠি খুঁজে নিয়ে তার উপর ভর করেই নিঃশব্দে মন্দিরের কুঠুরির দিকে এগিয়ে যায়। তার ভাঙা পায়ের ব্যথার চেয়েও মনের অস্থিরতা এখন একটু বেশি। ছোট্ট ঘরটা থেকে এখন কোনো আওয়াজ আসছে না। ও কুঠুরির কাঠের দরজায় একটা ফোঁকর দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করে। ভেতরে সিমেন্টের বেদির ওপর একটা লণ্ঠন জ্বলছে টিমটিম করে। সেই স্বল্প আলোতেই ভৈরব স্পষ্ট বোঝে গদাধর ভেতরে নেই, ঘর খালি। ভৈরবের মনে এবার সন্দেহটা আরও প্রবল হলো। সে দ্রুত মন্দিরের চাতাল পেরিয়ে নিজের ঘরের দিকে চলল খুঁড়িয়ে খুঁড়িয়ে। দূর থেকেই দেখতে পেল ঘরের পেছনের দাওয়ায় নিভু নিভু একটা আলো জ্বলছে। একটা বড় গাছের আড়ালে লুকিয়ে ভৈরব অন্ধকারের মধ্যে চোখটা সইয়ে নেওয়ার চেষ্টা করল। একটু সময় গেলেই সে দূর থেকেও স্পষ্ট বুঝতে পারে দুটো অবয়ব বসে আছে, গদাধর আর ছুটকি। ছুটকি বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে, আর তার কোলে মাথা রেখে শুয়ে আছে গদা। সে সম্পূর্ণ স্বাভাবিক। ছুটকি তার কপালে আলতো করে হাত বোলাচ্ছে। তারা নিজেদের মধ্যে চাপা স্বরে কথা বলছে। এত দূর থেকে ঠিক ওরা কি বলছে সেটা বুঝতে পারছে না ভৈরব, কিন্তু তখন তার রোগ চেপে গেছে। যথাসম্ভব পা টিপে টিপে নিঃশব্দে সে আরেকটু এগিয়ে একদম তাদের কাছাকাছি গিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে পড়ল। নিঃশ্বাসের শব্দটুকুও সে বাইরে আসতে দেয় না। গাঁয়ের লোকগুলান এসব হদ্দ বোকারে। তুই যখনই বললি ওটা নদীর জলের সেই ভূত, ওরা সব ভয়ে সেদিকে গেল। আর ওই ঘোড়াটা সে তো এখনো ভাবছে তার ভাইলা কি পাগল হয়েছে। ভাবছে কারণ ওর মনটা সরল। নদীর ঘাটের ওই শাকসুন্নির নাটকটা কিন্তু খুব নিখুঁত করতে হলো আমারে কথা। তুইও দারুণ করেছিস। ওই পাগলটারে সাক্ষী রেখা দারুণ নাটক হলো বল। পরদিন গায়ে সেই রটিয়ে দিল সব, আলাদা করে মুখে আর কিছু বলতে হলো লাই। আর কাল রাতে লন্ডনটা লিবিয়ে তুই যেভাবে ভুবন মণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়লি, ওটা দেখে মেস্তা তো ভয় কাঁপছিল। দেখছি আমি স্পষ্ট। ওই বিজলি চমকালো যখন, ওরা সব এখন ভাবছে এই ঘরে সত্যি ভূত পেরেত আছে। ভৈরবের কানের ভেতরে যেন হাজারটা মৌমাছি একসঙ্গে গুনগুন করে ওঠে। কোনো ভূত নেই, কোনো শাকচুন্নি নেই, সবটাই তাহলে শিউলির সাজানো নাটক। সে আসলে গদাকে ওই শরবতের মধ্যে ধুতুরা আর বিষাক্ত লতাপাতা মিশিয়ে খাইয়ে উন্মাদ সাজিয়ে রেখেছিল, যাতে সে নিজের ইচ্ছা মতো সব করতে পারে। ভুবন মণ্ডলকে ওরা খুন করেছে শুধু ভূতের গল্পটা আরো জোরালো করবার জন্য। কিন্তু এদের উদ্দেশ্য কি? তাকে প্রাণে মারা। ভৈরব আর নিজের ধৈর্য ধরে রাখতে পারে না। লাঠিতে ভর দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে সেই লুকিয়ে রাখা ছুরিটা।
তোরা 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 নরকের কীট রে, সব বুঝছি আমি, সব বুঝছি। গদাধর আর শিউলি চমকে ওঠে। এটা যেন তারা কল্পনাও করেনি। কিন্তু পরক্ষণেই শুধু ভৈরবকে দেখে নিশ্চিন্ত হলো। গদাধর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো অস্পষ্টতা নেই, বরং সেখানে খেলা করছে এক গভীর ঘৃণা। বুঝছিস তো, খুব ভালো। কিন্তু এখন বুঝে আর তো কোনো লাভ নাই দাদা। তুই এখন যা বলবি বলকা যা। আমি আর ছুটকি একযোগে বলবো, তুই আবার সেই আগের মতো পাগলামি শুরু করেছিস। ভুবন মণ্ডলের ডেকে তো মারছিস খাজনা দেওয়ার ভয়। ওর মরা দেহটা তো এখনো কেউ দেখে লাই, কিচ্ছু শুলে লাই। ভৈরব ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গদাধর অনেক বেশি চতুর আর শারীরিকভাবেও আসলে সে সম্পূর্ণ সুস্থ। সে এক ঝটকায় তাকে মেঝেতে আছাড় দিল। ভৈরব যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গেই শিউলি হঠাৎ চেঁচিয়ে ওঠে, কে কোথায় আসো গো, বাঁচাও বাঁচাও, আমাদের মেরে ফেললো গো, বাঁচাও। ভৈরব হতভম্ব হয়ে যায় সব দেখে শুনে। তুই কি ভাবলি, হ্যাঁ? তুই মোদের পিছু করে এখানে এলি? না রে, না রে বোকা না। তোকে আমরা নিয়ে এসেছি, লাচিয়ে নিয়ে এসেছি, যাতে প্রমাণ সমেত তোর গাঁয়ের লোকের সামনে তুলে দিয়ে পারি। ও ভুবনের খুনের দায় ও এখন তোর ঘাড়ে চাপাই দেব, দেখ তুই। একটু পরেই ধীরেন আর বাকি গ্রামবাসী ছুটে আসে শিউলির চিৎকার শুনে। তারা দেখে ভৈরব মেঝেতে পড়ে আছে, হাতে একটা ধারালো ছুরি, আর গদাধর এক পাশে বসে থরথর করে কাঁপছে। আর তার পাশেই পড়ে আছে গ্রামের মোড়লের বিশ্বস্ত লোক ভুবন মণ্ডলের লাশ। রক্তে ভেসে যাচ্ছে উঠোনটা। শিউলি তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলো। ধীরে না, দেখো দেখো তোমরা, মেসা টাউন পরে মন্দিরের ওই কুটুরি থেকে শুভে শুভে বের করিয়ে এনে ওই ছুরি দিয়ে খুন করতে গেল হঠাৎ। ওই ভুবন বাবু দূর থেকে দেখি ঠিক সময় আসি পরে বাধা দিল, আর কি অবস্থা করিছে দেখো। এবার টাউন পরে মারবে, ওকে ধরো তোমরা। হে ভগবান, কি শুরু হলো গো এই পিঠে। না না, ওরা ওরা মিথ্যা বলছে। তোরা ওই ছুটকিকে জিজ্ঞেস কর, গদারেও কি শরবত খাওয়াইতো। ওরা ওরা দুজনে মিলি ভুবনরে মেরেছে, তাও অনেক আগে। বিশ্বাস কর মোর কথা। কিন্তু গ্রামবাসীদের কানে তখন সব দেখে যেন বিষ ঢুকে গেছে। মেজবান ভৈরবকে চাপটে ধরে। ভৈরব, তুই নিজের ভাইরে মারতে গেলি, ভুবন রে অব্দি ছাড়লি লাই? তোর মনে কি একটুও মায়া লাই? আর গদারে লাই ভূতে ধরেছে, কিন্তু তুই তো সুস্থ বটিস, তারপরও ভাইরে মারতে যাস? শেষ অব্দি খুন করে ফেললি রে তুই। ভৈরব দেখলো কোনো যুক্তিই কাজ করবে না। শিউলি তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে কোনো অসহায় বিধবা। কিন্তু তার চোখের গভীরে ভৈরব দেখতে পেল এক ভয়ঙ্কর তৃপ্তি। ভৈরবের কোনো কথাই আর কেউ শুনল না। গ্রামবাসীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। কুড়ুলগাছি গ্রামের অন্ধকারে ওরা অদৃশ্য হয়ে গেল। কুড়ুলগাছি গ্রামে আজও কদমের গন্ধ পাওয়া যায়। গ্রামের লোকে বলে ভৈরব নাকি জমি দখলের চেষ্টায় ভাইকে খুন করতে গিয়ে এখন জেলে পচে মরছে। গদাধর এখন সম্পূর্ণ সুস্থ মানুষ, আর শিউলি তার ঘরের লক্ষ্মী। ভৈরব জেলে বসে শুধু দেওয়ালে এক মনে আঁচড় কাটে। শুধু সেই জানে আসল সত্যিটা। যাকে সে অসহায় বিধবা মেয়ে ভেবেছিল, সেই শিউলি আসলে কুড়ুলগাছির সবচেয়ে বড় শয়তান। সে কোনো অশরীরই নয়, সে এক জ্যান্ত শয়তান, যে সমাজকে ভুল বুঝিয়ে সত্যকে মিথ্যার নিচে চাপা দিয়ে দিয়েছে। আর এই মিথ্যার ভারেই
ভৈরব আজ যেন জীবন মৃত। সে এক মনে দেওয়ালে শুধু আঁচড় কেটে যায় আর একটা একটা করে দিন গোনে। সে জানে আজ না হয় কাল এই বন্দি দশা থেকে সে মুক্ত হবেই, আর তারপর শুরু হবে আসল খেলা। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী সৌমেন পাত্রর কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, শিউলি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, এসো গল্প পড়ি এখন স্পটিফাইতে। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের চ্যানেলটিকে স্পটিফাইতে ফলো করতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।